সন্ধ্যের পর নাজিয়ার ঘরের বিছানায় ইমাদকে কোলে নিয়ে বসে আছে মেহের। ইমাদের চোখ ঘুমে ছোট হয়ে আছে, এখনই ঘুমিয়ে পড়বে এমন। নাজিয়া খুব সুন্দর করে সেজেছে আজ। কাঁচা হলুদ শাড়িটায় তার গায়ের রং জল জল করছে। পুরো গা ভর্তি তাজা ফুলের গহনায় তাকেও একটা ফুটন্ত ফুল মনে হচ্ছে। নাজিয়া মেহেরের কাছে বসে ইমাদের হাত নাড়িয়ে খেলতে খেলতে বলে, তুই এত লেট করে এসেছিস কেন বলতো? তোর জন্য আমি সেই কখন কাঁচা ফুলের গহনা আনিয়ে রেখেছি। আর এসব কিভাবে তৈরি হয়েছিস, ঠোঁটে একটু লিপস্টিকও দিসনি। আমার হলুদে তুই এমন সাদা সিধে হয়ে এসেছিস, ইট শ নট ফেয়ার মেহু। কি করব বল? এমন হিটলার জামাই থাকলে কিছু করা যায় নাকি? সব কিছুতেই হুমকি আর ধমক দিয়ে আমার ছোটখাটো কলিজাটাকে আরো ছোট বানিয়ে রাখে। কেন? ভাইয়াকে তো দেখলাম ঠিকই সুদর্শন হয়ে ঘুরে বেড়ায়, তাহলে তোর বেলায় এই রকম কেন? চল আমার সাথে, তুইও তৈরি হবি। আজকে তোকে এমনভাবে সাজাবো যে রাত ভাইয়া তাক লেগে যাবে। না রে, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। ভাইয়া দেখলে খুব রেগে যাবে। আসার সময়ও হুমকি দিয়েছে, কোনো ট্যারিং বেরিং করলে খবর আছে বলেছে। ইসস, বললেই হলো। বিয়ে কি আমি প্রতিদিন করব নাকি যে একদিন না সাজলে অন্যদিন সেজে পুষিয়ে দিবি? আমি কিছু জানি না, তুই এখন উঠে আমার সাথে তৈরি হতে যাবি ব্যাস। মেহেরের হাত ধরে টানতে টানতে। কিন্তু মেহেরকে ঠাই মেরে বসে থাকতে দেখে নাজিয়া হাত ছেড়ে দেয়। মেহেরের পাশ ঘেঁষে বসে নিজের ফোনটা থেকে কিছু একটা বের করে মেহেরকে দেখিয়ে বলে, এই যে দেখ, রাত ভাইয়া এফবিতে এত জোস জোস পিক আপলোড করে না যে দেখলেই হুশ উড়ে যায়। কি মারাত্মক চাহনি! বসার স্টাইলটাও জোশোস। মেয়েরা তো ভাইয়ার কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বানিয়ে ফেলে। মেয়েদের কথা কি বলবো, আমি নিজেও ক্রাশড ভাইয়ার উপর। উপোস কেয়া অ্যাটিটিউড ওলা পিক ছাড়তি হে ইয়ার। এই দেখ, কিছুক্ষণ আগে ইমাদের সাথে এই পিকটা আপলোড করেছে। মাত্র 5 মিনিটে 2K লাইক প্লাস 577টা কমেন্ট। ভাবতে পারছিস ভাইয়া কতটা সেলিব্রিটি? মেহের তাকিয়ে দেখে আজ আসার পথে গাড়িতে যেই পিকটা তুলেছিল সেটিই রান আপলোড করেছে। তুলে সময় অতটা খেয়াল না করলেও এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, না আসলেই পিকটা খুব সুন্দর হয়েছে। নিচে মেয়েদের কমেন্ট দেখে রুচির মতো ফুলছে সে। মেহেরের দেখার মাঝেই নাজিয়া আবার ফোনটা নিজের দিকে ঘুরিয়ে বলে, ও মাই গড, কি কিউট লাগছে ইমাদকে ইয়ার, আর ভাইয়াকে তো পুরাই। স্টপ ইট নাজি, একদম আমার জামাইয়ের দিকে নজর দিবি না। খানিকটা রেগেই মেহেরের রাগ দেখে নাজিয়া জোরে হেসে দেয়। মেহেরের ফুলিয়ে রাখা গাল দুটো টেনে দিয়ে বলে, ওলে আমার বেস্টি রে, রাগলে তোকে আরো কিউট দেখায়। আমার ঘাড়ে কয়টা মাথা যে তোর জামাই দিকে নজর দিব। তাছাড়া আমার দিওয়ানা আছে, আর মাত্র একটা দিন বাদেই আমাকে তার কাছে নিয়ে যাবে। আমিও তাকে বলে রেখেছি, আমি বধূ সেজে থাকব, তুমি পালকি নিয়ে এসো। মেহের মুগ্ধ হয়ে নাজিয়াকে দেখে। নাজিয়ার খুশি দেখে তার নিজেরও খুব ভালো লাগছে। আচ্ছা, ভালোবাসার মানুষকে আপন করে পেলে কি সবার চোখেই এমন পূর্ণতার হাসি ফুটে, যেমনটা আজ নাজির চোখে দেখছে মেহের? সে আর রাত যদি এভাবে কয়েক বছর প্রেম করে বিয়ে করত, তাহলে তাদের সম্পর্ক পূর্ণতা পেলেও কি মেহের এমন খুশি হতো? নাজিকে দেখে মেহেরের এখন আফসোস হচ্ছে।
কেন সে তার রাত ভাইয়ার সাথে আগে প্রেম করল না? কেন রাদের জন্য বউ সেজে অপেক্ষা করল না? অবশ্য করবে কি করে, তার কি সেই কপাল ছিল নাকি? যেই খারস বর তার প্রেম করবে দূরে থাক, তাকে ধমকিয়ে শাসিয়েই 104 ডিগ্রি জ্বর তুলে ফলত। নাজিয়া মেহেরকে ভাবনায় মগ্ন থাকতে দেখে ঠেলা মেরে ব্রু নাচাতে নাচাতে জিজ্ঞেস করে, কি এত ভাবছিস বলতো? নিশ্চয়ই ভাইয়াকে নিয়ে। তবে যাই বলিস, ভাইয়া কিন্তু আসলেই খুব হ্যান্ডসাম। মেহের আবার চোখ গরম করে তাকালে নাজিয়া জিভে কামড় দিয়ে দ্রুত মুখে বলে, ওকে ওকে, নজর দিচ্ছি না তোর জামাইর উপর। এই দেখ ফোন রেখে দিয়েছি, এবার তো চল। আমার বিয়েতে তকে এমন বেহুলা সেজে ঘুরে বেড়াতে দেব না আমি। ভাইয়া কিছু বলবে না দেখিস। উইয়ে ইমাদও ঘুমিয়ে পড়েছ, তুই এবার নিশ্চিন্তে তৈরি হতে পারবি। আমার কাজিন রিলা আপু আছে না, উনি খুব ভালো বিউটিশিয়ান, ত্বকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে। তবুও মেহেরকে উঠতে না দেখে নাজিয়া এক প্রকার জোর করেই মেহেরকে তৈরি হতে বাধ্য করে। নাজিয়া ঠিকই বলেছিল, রিলা মেয়েটি আসলেই খুব ভালো বিউটিশিয়ান। এই মেহেরকে সিম্পলের মধ্যে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মেহের এমনিতেই খুব রূপবতী, সামান্য একটু কাজল আর লিপলাইনার দিলেই তাকে অসম্ভব সুন্দর দেখায়। আর সেই জায়গায় ঘন কালো লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, নর্মাল মেকওভার, চোখে গাঢ় কাজল, ঠোঁটে নোড লিপস্টিক, শরীরে তাজা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি সিম্পল টিকলি আর কানের দুল জোড়ায় তাকে যেন চোখ ধাঁধানো সুন্দর লাগছে। রাদের দেওয়া ডায়মন্ডের নখফুলটাও বারবার ঝিলিক মেরে তার অবস্থান বুঝাচ্ছে। নাজিয়া মেহেরকে দেখে তার থুতনিতে আঙুল ছুঁয়ে বলে, হাই, কি সুন্দর দেখতে লাগছে তোকে মেহু। ভাইয়া দেখলে তো একেবারে হুশি উড়ে যাবে। মেহের আয়নায় নিজেকেই দেখছিল। নাজিয়ার কথা শুনে লজ্জা পেয়ে চোখ দুটো নিচে নামিয়ে ফেলে। তার ভিতরটা যেন কেমন কেমন করছে। রাত দেখলে কেমন রিয়াকশন করবে কে জানে। ছোট ছোট মরিচ বাতি দিয়ে সাজানো নাজিয়াদের বাড়ির সামনের বড় খালি জায়গাটা অসাধারণ সৌন্দর্য। চারপাশের হলুদ আর লাল কম্বিনেশনে শাড়ি পরে ঘুরছে চেনা অজানা নারীরা। কেউ কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত। ছোট ছোট পিচ্চিরাও রং বেরঙের পোশাক আর শরীতে নিজেদের সাজিয়ে রেখেছে। সাউন্ড স্পিকারে জোরে জোরে গান বাজছে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ। বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম। মেহের এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। একটা ছেলে কখন থেকেই তাকে নোটিশ করছে। দুই একবার কথাও বলতে এসেছে, কিন্তু সে না শোনার ভান ধরে চলে গিয়েছে। কয়েকজন মহিলাও এসে তার নাম পরিচয় জিজ্ঞেস করে গেছে। মেহেরের এখন খুব অস্বস্তি লাগছে। ইমাদটাও তার কোলে নেই। নাজিয়ার একটা কাজিন এসে নিয়ে গেছে। মেহের অদূরে তাকিয়ে দেখে তার ফ্রেন্ডরা সবাই সেলফি তোলায় ব্যস্ত। নাজিয়াকেও সেই কখন স্টেজে উঠানো হয়েছে। সে এখন ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত। মেহের এখন মনে মনে খুব করে চাইছে রাত চলে আসুক, সে বাড়ি ফিরে যাবে। হাতের ফোনটা নিয়ে রাতকে জিজ্ঞেস করতে যাবে তারা কখন আসবে, অমনি সেই ছেলেটি তার সামনে এসে দাঁড়ায়। এই যে মিস, আপনার নামটা জানতে পারি? মেহের খানিকটা বিরক্ত হয়েই বলে। কেন? ছেলেটা একটু হেসে বলে, পরিচিত হতাম আর কি। তা আপনি নাজিয়ার কে হন? মেহের ছোট্ট শ্বাস ফেলে। কেউ আগ বাড়িয়ে কথা বললে উত্তর না দিয়ে চলে যাওয়াটা বেয়াদবি হবে। তাই সে ছোট করে বলে, ফ্রেন্ড।
ওহ, আমি নাজিয়ার বড় মামার ছেলে। তা আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? মেহের ব্রু কুঁচকে ছেলেটার দিকে তাকায়। দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে, তাহলে এমন অভদ্রের মতো কথা বলছে কেন? দুই একটা কথার উত্তর দিয়েছে কিনা একেবারে নাম্বার চেয়ে বসেছে। মেহের যেন লোকটির কথা শুনেও শুনল না এমন অভিনয় করে চারদিকে চোখ ঘুরিয়ে ইমাদকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। ওই ছেলেটি আবার বলতে থাকে, এই যে মিস, আমি কিছু বলেছিলাম আপনাকে, আপনি তখন থেকে আমাকে ইগনোর কেন করছেন? নামটাও বলেননি। আপনি এভাবে কাকে খুঁজছেন? এই যে, এক্সকিউজ মি। মেহের এবার অনেকটা রাগ নিয়ে শক্ত ভয়েসে বলতে নিচ্ছিল, আমার ছে। অমনি তার হাতের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত ফোন করেছে। হঠাৎ রাদের ফোন পেয়ে মেহের কিছুটা ভয় পেয়ে যায়। এই ছেলের সাথে কথা বলতে দেখে ফেলেনি তো আবার। মেহের কাপা কাপা হাতে ফোন রিসিভ করে। কিছু বলার পূর্বেই রাত বলে ওঠে, কোথায় তুই? এখানেই, স্টেজের ডান দিকে। আচ্ছা থাক ওখানেই, আমি আসছি। এটা বলে রাত মেহেরকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিয়েছে। রাত এসে পড়েছে দেখে মেহের দ্রুত পায়ে স্টেজের সামনের দিকটায় ছুটে। তাকে এই অপরিচিত লোকটার সাথে কথা বলতে দেখলে কাঁচা চিবিয়ে খাবে। রাত মেহেরের দিকেই আসছিল কিন্তু মেহেরকে তার দিকে ছুটে আসতে দেখে সে সেখানেই স্ট্যাচু হয়ে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার পুতুলকে, চারপাশের সবকিছু যেন থমকে গেছে। বাহিরের তীব্র বাতাস মেহেরের খোলা চুল উড়িয়ে দিচ্ছে। কে যেন তাদের উপর ফুলের পাপড়ি ছুঁড়ছে। ঠিক সেই মুহূর্তে সাউন্ড বক্সেও একটা সফট গান বাজছে, মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট মিউজিক্যাল নোট। রাতেরই এ আধারে অজানা ছোঁয়া। মায়াবী চোখে কি মায়া যেন গোধূলি আবির মাখা। কি নেশা ছড়ালে এ কি মায় জড়ালে। হঠাৎ রাত মেহেরের পিছনে আরেকটি ছেলেকে দৌড়ে আসতে দেখে চেহারার রং পাল্টে ফেলে। ছেলেটি দৌড়ে এসে মেহেরের হাত ধরে আটকে জিজ্ঞেস করে, এই যে মিস, আপনি আমার সাথে কথা শেষ না করে এভাবে ছোটে এসেছেন কেন? আমি কথা বলছিলাম তো আপনার সাথে। ছেলেটির হাতের মুঠোয় মেহেরের হাত দেখে রাদের চোয়াল শক্ত হয়ে যায়। চোখের কার্নিশ লাল হতে থাকে। মেহের রাদের এমন রাগান্বিত চেহারা দেখে একটা ফাঁকা ঢোক গিলে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেহের লোকটির কাছ থেকে নিজের হাত ঝাঁটা মেরে সরিয়ে ফেলে। রাদের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া শুন। আর কিছু বলতে পারে না মেহের। তার আগেই লোকটি বলে উঠে, উনি আপনার বড় ভাই হয় বুঝি? আপনি নিশ্চয়ই আপনার বড় ভাইকে খুব ভয় পান। আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনি আপনার ভাইকে কতটা ভয় পান। চিন্তা করবেন না, আমি আপনার ভাইয়ের সাথেই কথা বলছি যা বলার। মেহের একবার রাদের দিকে তাকাচ্ছে তো একবার ওই ছেলেটার দিকে। কি কথা বলবে এই লোকটা ভাইয়ার সাথে? মেহের ভয় বারবার শুকনো ঢুক গিলছে। রাত নিজের হাত দুটো ভাঁজ করে দুপা এগিয়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। তার মুখ দেখে আপাতত বোঝা যাচ্ছে না সে রেগে আছে কিনা। ছেলেটি রাতকে উদ্দেশ্য করে বলে, হ্যালো ভাইয়া, আমি সবুজ, হাত বাড়িয়ে দিয়ে। রাত নিজের হাত মেলায় না, আগের মতোই বুকের উপর ভাঁজ করে রাখে। ছেলেটি একটু অপমান বোধ করে হাতটা নামিয়ে নেয়। রাদের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে,
যেহেতু আপনি ওর ভাইয়া মেহেরকে দেখিয়ে, তাই আপনাকে আমিও ভাইয়া বলে সম্বোধন করছি। রাত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরের দিকে তাকায়। মেহের তো ভয় শেষ। মনে মনে বারবার আল্লাহকে ডাকছে সে। সবুজ নামের ছেলেটি আবার বলতে শুরু করে, দেখুন ভাইয়া, আমি সামনাসামনি কথা বলতে পছন্দ করি। তাই আপনাকে সরাসরি বলছি, আমার আপনার বোনকে প্রথম দেখাই খুব পছন্দ হয়েছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটাকে বলে। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আমি কালই আপনাদের বাসায় আমার মাকে নিয়ে যাব বিয়ের প্রস্তাব দিতে। মেহের চোখ বর্ষর করে ফেলে। এমন বিয়ের প্রস্তাব সে এ জীবনে কাউকে পেতে দেখেছে বলে মনে হয় না। জামাইয়ের কাছে তার বউকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। রাত ছেলেটির পা থেকে মাথা পর্যন্ত একবার পলক করে দেখে নেয়। মেহেরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, দেখে তো ভদ্রই মনে হচ্ছে, হ্যান্ডসামও আছে খুব, তোর সাথে দারুণ মানাবে, বিয়ে করবি? রাদের এমন ঠান্ডা গলায় অস্বাভাবিক কথা শুনে মেহেরের পেটে মোচড় দিয়ে উঠে। কিছুক্ষণ আগের মুগ্ধ ভাবটা যেন নিমিষেই রাদের এই শক্ত চেহারার নিচে ডাকা পড়ে গেছে। রাদ আবার বলে, কিছু বলছিস না কেন? এতক্ষণ নিশ্চয়ই এই ছেলের সাথে ছিলি? পাশ থেকে সবুজ নামের ছেলেটি ফট করে বলে উঠে, হ্যাঁ ভাইয়া, আমার সাথেই ছিল। একটা কল আসায় দৌড়ে এদিকে এসে পড়েছে। মেহের এতক্ষণ ছেলেটির সাথে ছিল কথাটা শোনা মাত্রই রাগে রাদের কপালের রগ ফুলে ওঠে। হাত দুটো মুঠিবদ্ধ করে মেহেরের দিকে এগিয়ে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলে, ওহহ, তাই নাকি? আমি এসে ডিস্টার্ব করে দিলাম বুঝি? রাদের এমন ভয়ঙ্কর গলা শুনে মেহেরের হাত পা ঠান্ডা হয়ে যায়। থরথর করে কাঁপছে তার শরীর। রাদের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলতে চেষ্টা করে, আসলে আমি। মেহের আর কিছু বলতে পারে না, ভয়ে তার গলায় কথা আটকে যায়। আচমকা রাদ শক্ত হাতে মেহেরের বাহু ধরে টেনে নিয়ে যেতে থাকে। সঙ্গে সঙ্গে ছেলেটি সামনে এসে মেহেরের বাহু ধরা রাদের হাতটি চেপে ধরে। এ কি, আপনি ওনাকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনার হাত ছাড়ুন। উনি তো হাতে ব্যথা পাচ্ছেন। রাদ ভয়ঙ্করভাবে ছেলেটির দিকে তাকালে ছেলেটি সাথে সাথে রাদের হাত ছেড়ে দেয়, কিন্তু সামনে থেকে সরে না। রাদের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আপনি হঠাৎ এভাবে রেগে যাচ্ছেন কেন? মাথাটা ঠান্ডা করে এখানে বসুন, আমরা কথা বলি। আমার মা এখানেই আছে, তাকে ডেকে আনি কথা বলার জন্য। আসলে কি বলুন তো, আপনার বোনকে আমার এতটাই ভালো লেগেছে যে এখনই বিয়ে করে ফেলতে ইচ্ছে করছে। ছেলেটির কথা শুনে রাদের রাগ যেন তীর তীর করে বাড়ছে। পারে না সে এখনই ছেলেটার নাক বরাবর ঘুষি মেরে দেয়। বন্ধুর শ্বশুর বাড়ি বিদায় চুপ আছে। রাদ ফুস করে দম ছেড়ে মেহেরের দিকে তাকায়। উত্তেজিত কণ্ঠে বলে, শুধুমাত্র তোর জন্য চুপ আছি। এটা বিয়ে বাড়ি, কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না আমি। মেহের ছেলেটির দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে, ভাইয়া পথ ছাড়ুন। উনি আমার স্বামী হয়। আমার 1 বছরের একটা ছেলেও আছে। আপনি ভুল জায়গায় ভুল প্রস্তাব দিয়েছেন। মেহেরের কথা শুনে ছেলেটি জোরপূর্বক হেসে বলে, আপনি নিশ্চয়ই আপনার ভাইয়াকে ভয় পেয়ে মিথ্যা বলছেন। ভয় পাবে না, আমি তো আছি। ছেলেটি আর কিছু বলার আগে রাদ দ্রুত বেগে তার কলার চেপে ধরে। রাগী কণ্ঠে ভয়ঙ্করভাবে বলে,
আগে নিজের বউকে হ্যান্ডেল করি দেন তোকে দেখছি। এটা বলে রাত ছেলেটির কলার ছেড়ে ঝড়ের গতিতে মেহেরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। আশেপাশে কি হচ্ছে কোনো ধ্যান নেই তার। সবুজ স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে বিস্মিত হয়ে বারংবার নিজের ঠোঁট দুটো আউলিয়ে বলে, মেয়েটি বিবাহিত। নাজিয়াদের বাড়ির পেছনে দিকের খালি জায়গাটায় এসে মেহেরকে ছড়ে ফেলেছে রাত। অতিরিক্ত রাগে তার মাথা ফেটে যাচ্ছে। রাগকে কন্ট্রোল করতে না পেরে নিজের হাতের দামি ফোনটা আছড়ে ফেলে মেহের সাথে সাথে শিউরে উঠে শ্বাস আটকে দাঁড়িয়ে সে। রাত হাওয়ার বেগে ছুটে এসে মেহেরের বাহু জোড়া শক্ত করে চেপে ধরে, হুঙ্কার দিয়ে বলে, বারণ করেছিলাম না আমি? বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে, কেন শুনিসনি? হাউ ডেয়ার ইউ ডিসঅবে মি? জামাই লাগবে তোর? জামাই আমাকে দিয়ে চলছিল না, কয়টা লাগবে? এভাবে সেজেছিস কার জন্য? রূপ দেখিয়ে ছেলেদের পাগল করতে চাস? খুন করে ফেলবো একদম। গলায় চেপে ধরে মেহের সমানে কাশতে শুরু করেছে। রাত এবার মেহেরের গলা ছেড়ে তার গাল চেপে ধরে, এই কথা বলছিস না কেন এখন? আমি না করার পরও ঠোঁটে এত গাঢ় লিপস্টিক কেন দিয়েছিস বলল? মেহের সমানে কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলছে, ছাড়ো ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি। মেহেরের মুখ থেকে ভাইয়া ডাক শুনে রাত যেন আরো তিনগুণ ক্ষেপে যায়। রেগে মেহেরের চুল পিছন থেকে চেপে ধরে মুঠিবদ্ধ করে বলে, ভাইয়া হই আমি তোর ভাইয়া। আজকে জন্মের মতো ভাইয়া ডাকা গুছিয়ে দিব। এটা বলেই রাত হিংস্রভাবে মেহেরের ঠোঁট দুটো কামড়ে ধরে। প্রচণ্ড জিদ নিয়ে এসে মেহেরের ঠোঁটে নিজের আক্রোশ মেটাচ্ছে। মেহের ছোটার জন্য রাদে বুকে দুই হাত দিয়ে ধাক্কা দিতে থাকে, কিল ঘুষি মারতে থাকে, কিন্তু রাত ছাড়ে না। সে নিজের অরেক হাত দিয়ে মেহেরের নরম দুহাত শক্তি দিয়ে পেছনের দিকে মুচড়ে ধরে। 10 মিনিট পর রাদের রাগ কিছুটা কমে আসলে সে মেহেরের ঠোঁট ছাড়ে। মেহের মুখ চেপে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। তার ঠোঁটের কোনা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রাত সেদিকে একবার তাকিয়ে বলে, এরপর তোর মুখ থেকে ভাইয়া শুনলে এর থেকেও খারাপ অবস্থা করব মাইন্ডিট। মেহের নিজের ঠোঁটে চেপে ধরে রাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। রাগে তার পুরো শরীর জ্বলছে। রাদ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার উপর রাগ করে লাভ নেই, আমি রাগ ভাঙাতে জানি না। এটা বলে রাত জোর করে মেহেরের হাত ধরে নিচ থেকে টেনে তুলে ঠোঁটের কোনায় হাত দিয়ে রক্ত মুছে দিতে দিতে বলে, চুপচাপ গাড়িতে গিয়ে বসবি, আমি ইমাদকে নিয়ে আসছি। আর যদি কথার অবাধ্য হোস কি করব আশা করি আমাকে আর বলে দিতে হবে না। এই বলে রাত হনহন করে ভিতরের দিকে চলে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মেহের গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে। একটু পর পর চোখের পানি মুছছে সে। পাশেই ধীর গতিতে ড্রাইভ করছে রাত। এমন শীতল একটা ওয়েদারে তার ড্রাইভ করতে মন্দ লাগছে না। আস্তে আস্তে বৃষ্টির বেগ বাড়তে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মাথায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেও পড়েছে। বৃষ্টি দেখে রাত গাড়িটা একটু সাইড করে থামায়। মেহের জানালা দিয়ে তাকিয়ে দেখে রাত একটা ব্রিজের উপর এসে গাড়ি থামিয়েছে। উইন্ডো দিয়ে বৃষ্টির ফোঁটা ঢুকতেই রাত গাড়ির কাচ উঠিয়ে দেয়। মেহের জানালা থেকে মুখ ফিরিয়ে গাড়ির বড় গ্লাসের দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে লাগল। গাড়িতে ওঠার পর থেকে ইমাদকে কোলে নিয়ে সেই যে থম মেরে বসেছে, এখন পর্যন্ত একটা কথাও বলেনি। শুধু কেঁদেছে আর নাক ফুলিয়েছে।
এখনো সমানে নাক টেনে যাচ্ছে। রাত মেহেরের দিকে এবার ভালো করে তাকায়। গাড়ির হলদেটে লাইটের আলোয় মেহেরের চেহারাটা স্পষ্টই দেখা যাচ্ছে, চুলগুলো এলোমেলো, চোখের কাজল লেপটানো, মায়াবী চোখ দুটো এখনো ভেজা, কাঁদতে কাঁদতে গাল দুটো ফুলিয়ে ফেলেছে। টিস্যু দিয়ে অতিরিক্ত নাক মুছার ফলে নাকের ডগাও টমেটোর মতো লাল হয়ে আছে। ঠোঁটের দিকে তাকিয়ে অস্ফুট হাসে রাত। গোলাপি ঠোঁটটা রক্ত জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করেছে। এই অবস্থায়ও মেহেরকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। ইমাদ মেহেরের কোলে বসে একবার তার মাম্মার দিকে তো একবার তার পাপার দিকে তাকাচ্ছে। মেহেরের কান্না দেখে সে তার পাপাকে বলে, পাপা মাম্মা তা দে। রাত ছেলের মাথায় আদর দিয়ে বলে, তোমার মাম্মাকে পিঁপড়ে কামড়ে দিয়েছে পাপা, তাই কাঁদে। মেহের সাথে সাথে রাদের দিকে চোখ কঠমট করে তাকায়। পারে না, চোখ দিয়েই ভস্ম করে দেয়। রেগে ফোঁস ফোঁস করতে করতে বলে, হ্যাঁ কামড়িয়েছে তো, তবে পিঁপড়ে নয়, রাক্ষস, আর কিছুক্ষণ থাকলে খেয়ে ফেলত। মেহেরের কথা শুনে রাত বাঁকা হেসে নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, খায়নি তো। মেহের দাঁত কিরমিরিয়ে বলে, বাকি রেখেছে কি? ইস সস, এখনো জ্বলছে। গন্ডারের দাঁত। রাত জোরে জোরে হাসতে থাকে। রাত 11:15। তুমুল বৃষ্টি হচ্ছে। চারপাশে শুনশান নীরবতা। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। প্রায় 30 মিনিট ধরে তাদের গাড়ি ব্রিজের ওপর থেমে আছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে রাস্তার কিছুই দেখা যাচ্ছে না। এখন বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বড় বড় বাজও পড়ছে। মেহেরের মনটা কেমন ডাকছে। পাশে রাতকে রেখেও সে ভয় পাচ্ছে। মনে খারাপ চিন্তা আনতে চাইছে না, তাও এসে পড়ছে। ইমাদ মেহেরের কোলে ঘুমিয়েছিল। হঠাৎ এমন জোরে একটা বাজ পড়ে যে ইমাদ সহ মেহেরও কেঁপে ওঠে। সাথে সাথে ইমাদের ঘুম ভেঙে যায়। জোরে জোরে কান্না করতে থাকে সে। মেহের কোনোভাবেই ছেলের কান্না থামাতে পারছে না। খুব ভয় পেয়েছে ইমাদ। ভয়েই এভাবে কান্না করছে। রাত মেহেরের কোল থেকে ছেলেকে নিজের কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু ইমাদ থামে না। ছেলের কান্না দেখে রাত এই তুমুল বৃষ্টির মধ্যেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বিপত্তি বাধে তখন যখন দেখে গাড়ি স্টার্ট হচ্ছে না। এবার রাত নিজেও একটু চিন্তায় পড়ে যায়, হঠাৎ করে গাড়ির কি হলো। মেহের ভয় ভয় রাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে? গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন? গাড়ি চালু হচ্ছে না কেন বুঝতে পারছি না। মেহের ভয় ভয় বলে, কি বলছো? চালু হবে না কেন? মেহেরকে ভয় পেতে দেখে রাত অভয় দেয়। আরে তুই ভয় পাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে হয়তো। তুই বস, আমি দেখে আসছি। মেহের সাথে সাথে আতকে উঠে রাদের বাহু চেপে ধরে। ভীতু স্বরে বলে, না না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকো প্লিজ জজ, আমার খুব ভয় করছে। রাত মেহেরের গালে হাত রেখে বলে, এত ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না, আমি আছি না। মেহের রাদের বাহু না ছেড়েই বলে, এখন না, বৃষ্টি একটু কমলে যেও। অগত্যা রাত গাড়ির ভিতরেই বসে রয়। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে ইমাদের কান্নার বেগও যেন বাড়ছে। ছেলের কান্না একটু সহ্য করতে পারে না রাত। তাই মেহেরকে উদ্দেশ্য করে বলে, ওহহ, মনে হয় বজ্রপাতে ভয় পেয়েছে। একটু দেখো না কিভাবে কান্না থামানো যায়। দেখছি তো, বন্ধই হচ্ছে না।
উপায় না পেয়ে মেহের ইমাদকে ফিডিং করাতে শুরু করল। ইমাদের কান্না এবার থেমেছে। খাওয়ার মাঝেই বারবার ঝাড়া দিয়ে উঠছে তার শরীর। রাত ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে মেহেরকে উদ্দেশ্য করে বলে, তোর ফোনটা দে তো, একটা ফোন দিয়ে দেখি। আমারটা তো তখন তোর জন্যই ভাঙতে হয়েছে। এত রাগ উঠয় দিস না মাঝে মাঝে। মেহের দ্রুত নিজের ফোনটি বের করে রাদের হাতে দিয়ে দেয়। রাদ মেহেরের ফোন হাতে নিয়ে দেখে মাত্র 2% চার্জ। সে জিদ্দে মুখ দিয়ে চ উচ্চারণ করে মেহেরকে বলে, বাসা থেকে বের হলে ফোন চার্জ করে বের হয় না মানুষ? মমনে ছিল না। রাদ নিঃশ্বাস ছেড়ে সেই 2% চার্জ দিয়েই কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে নেটওয়ার্ক এরর। রাদ রাগে ফোন মুঠি বদ্ধ করে এটাকেও আছাড় মারতে যাবে, কিন্তু পরক্ষণে থেমে যায়। কোনো মতে যত দ্রুত সম্ভব তার বাবাকে আর দিবসকে একটা মেসেজ সেন্ড করে রাখে। যখনই নেটওয়ার্ক চালু হবে মেসেজ চলে যাবে। বৃষ্টি কমার নাম নিচ্ছে না দেখে রাদ এবার সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে যায়। এভাবে বসে থাকা যায় নাকি? মেহের শত বাধা দিলেও শুনেনি। উল্টো মেহেরকে কড়া গলায় বলে, একদম গাড়ি থেকে নামবি না। চুপচাপ গাড়ি লক করে ইমাদকে নিয়ে বসে থাকবি। বাইরে যাই হয়ে যাক না কেন, আইছে এগেইন গাড়ি থেকে নামবি না। মেহের ইমাদকে বুকে চেপে ধরে উপরনিচ মাথা নাড়ে। রাত গাড়ি থেকে বের হওয়ার 2 সেকেন্ডের মাথায় বৃষ্টির বড় বড় ফোঁটা তাকে ভিজিয়ে ফেলে। ল্যাম্পপোস্টের আলোয় গাড়ির চারদিকে ভালোভাবে চেক করে দেখে পেছনের 2টি টায়ার থেকে একটি টায়ার পাঞ্চার। ব্রু জোড়ায় ভাঁজ পড়ে রাদের। আসার পথে তো গাড়ি ঠিকঠাকভাবেই চলছিল, চাকাও ঠিক ছিল। তার মানে কি কেউ ইচ্ছে করে এমনটি করেছে? রাত সন্দেহ নিয়ে গাড়ির পেছনে থেকে অন্য একটি টায়ার এনে লাগাতে যাবে, কিন্তু গিয়ে দেখে টায়ার নেই। শেষমেশ গাড়ির ভিতর থেকে বের হলি তাহলে? এই শুনশান রাস্তায় হঠাৎ কারো গলা শুনে রাত পেছনে ঘুরে তাকিয়ে দেখে সেজান গাড়ির একটি টায়ারের উপর বসে আছে, আর তার পেছনে 8 থেকে 10 জনের মতো কালো ড্রেস পরা বডি বিল্ডার লোক হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। সেজানকে দেখে রাত শটান হয়ে দাঁড়ায়। 2 হাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলে, মানে কি এসবের? ওই দিন মনে হয় ধুলাই কিছুটা কম হয়ে গেছিল, যার জন্য আজ সৈন্য সাবেত্রী নিয়ে মাঠে নেমেছিস। সেজান জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে রাদের সামনে এসে বলে, আবার ওই দিন এর কথা মনে করে দিলি রে। যাক, ভালোই হলো, প্রতিশোধটা এবার ভালোভাবে নিতে পারব। তা তোর বউ বাচ্চা কই দেখছি না যে? নিশ্চয়ই গাড়িতে। যাই আমি একটু তর সুন্দরী বউকে দেখে আ। সেজানকে আর কিছু বলতে না দিয়ে রাত সাথে সাথে তার গলা চেপে ধরে। ওদের দিকে 1 কদম এগিয়েছিস তো শরীর থেকে মাথা আলাদা করে দিব বাস্টার্ড। সেজান নিজের গলা থেকে রাদের হাত সরানোর চেষ্টা করতে করতে লোকগুলোকে ইশারা করে। কয়েকজন লোক এসে সেজানকে রাদের হাত থেকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু রাদ এত শক্তি দিয়ে সেজানের গলা চেপে ধরেছে যে তারা কয়েকজন মিলেও রাদের থেকে সেজানকে ছোটাতে পারছে না। চেষ্টা করেও রাদের হাত ছোটাতে না পেরে কয়েকজন লোক মিলে জোরে জোরে রাদের হাতে হকি স্টিক দিয়ে বাড়ি মারতে থাকে। এক জায়গায় একটানা কয়েকটি বাড়ি পড়ায় রাত ব্যথায় সেজানের গলা ছেড়ে দেয়। সেজান নিজের গলা ধরে কাশতে কাশতে রাতকে একটা বিছড়ি গালি দিয়ে বলে, মাদারির বা শক্তি দেখাচ্ছিস? আজ দেখব আমার হাত থেকে তোর স্ত্রী সন্তানকে কি করে বাঁচাস। এই যা, কয়েকজন মিলে ওর বউ আর বাচ্চাকে নিয়ে আয়।
রাতকে ৫-৬ জন লোক মিলে একত্রে চেপে ধরে আছে, যার দরুন সে ছুটতে পারছে না। কয়েকজন লোক গাড়ির দিকে এগিয়ে গেলে রাত হুঙ্কার ছেড়ে বলে, খবরদার, ওদের কাছে কেউ এগোবি না। ওদের গায়ে একটা আঁচ পড়েছে তো আই সোয়ার সব কয়টাকে জ্যান্ত পুঁতে ফেলব। রাদের কথা শুনে লোকগুলো বিশ্রীভাবে হাসতে থাকে। সেজানও বাজে হেসে মেহেরের দিকে এগিয়ে যায়। মেহের দরজা লক করে ইমাদকে চেপে ধরে বসে আছে। সেজান গিয়ে জানলার কাছে নক করে। মেহের বাইরের দিকে তাকিয়ে সেজানকে দেখে ভয় শিউরে ওঠে। মেরাজকে ফেলে দেওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। সেই ইমাদকে আরও একটু শক্ত করে চেপে ধরে। আন্দাজ করে ফেলেছে ভয়ানক কিছু ঘটতে চলেছে। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। সেজান এবার জোরে জোরে গাড়ির জানলায় বাড়ি দিতে থাকে। সাউন্ড দিয়ে বলতে থাকে, তুই বের হবি নাকি জানলার কাচ ভাঙব। মেহের ভয় নিজেকে আরেকটু গুটিয়ে নেয়। সেজান বুঝে গেছে মেহের এত সহজে গাড়ির লক খুলবে না। তাই সে লোকগুলোকে ইশারা করে রাতকে গাড়ির সামনে নিয়ে আসতে। লোকগুলো তাই করে। এতগুলা লোকের সাথে রাত নিজের শক্তিয়ে পেরে উঠে না। তবুও চেষ্টা করত যদি তার হাত বাঁধা না থাকত। সেজান তাদের হাত দিয়ে ইশারা করে বলে, হিট হিম। লোকগুলো সাথে সাথে রাতকে আঘাত করতে থাকে। প্রতিটা বড়িতে রাত চিৎকার করে উঠছে। এক একটা বাড়িয়ে মনে হচ্ছে তার গায়ে আগুনের গুলা ফেলে দিচ্ছে। বৃষ্টির বেগ কিছুটা কমেছে, কিন্তু থামেনি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো, যার জন্য মেহের গাড়িতে বসেই রাতকে আঘাত করার দৃশ্য স্পষ্ট দেখতে পারছে। রাদের গায়ের সাদা পাঞ্জাবিতে রক্তের ছোপ ছোপ দাগ ফুটে উঠছে। কপাল ফেটে রক্ত বেয়ে গাল গলা ভিজিয়ে দিচ্ছে। চোখের সামনে রাদের এমন অবস্থা দেখে মেহের আর গাড়ির ভিতরে বসে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে সে গাড়ির লক খুল ইমাদকে নিয়ে বেরিয়ে পড়ে। মেহের বেরোনোর সাথে সাথে সেজান খপ করে তার হাত ধরে ফেলে। মেহের নিজের হাত মুচড়াতে মুচড়াতে বলে, ওকে এভাবে মারছ কেন? প্লিজ ছেড়ে দেও। ইমাদও তার পাপাকে মারতে দেখে জোরে জোরে পাপা পাপা বলে চিৎকার করে কাঁদছে। রাত মেহেরের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, তুই গাড়ির লক কেন খুলেছিস? আমি বের হতে বারণ করছিলাম না তোকে? তুই কি আমার একটা কথাও শুনবি না মেহেরর? রাদের মুখ থেকে প্রথমবার নিজের নাম শুনে মেহের ঢুকরে কেঁদে দেয়। রাদের দিকে এগোতে নিলে সেজান তার হাত শক্ত করে ধরে রাখে। মেহের কাঁদতে কাঁদতে ইমাদকে বুকে জারিয়ে নিচে বসে পড়ে। হাউমাউ করে কাঁদছে সে। ছেলেটাও তখন থেকে কান্না করে গলা ভেঙে ফেলেছে। বৃষ্টিতে ভেজার জন্য ইমাদের জ্বর এসে পড়েছে। মেহের খুব ভালো করে ছেলের শরীরের উত্তাপ অনুভব করছে। রাদও নিজের গায়ে আর আঘাত নিতে না পেরে রাস্তায় দুই হাঁটু ভাঁজ করে বসে পড়ে। লোকগুলো এখনো তীব্রভাবে রাদকে আঘাত করে যাচ্ছে। মেহের আর সহ্য করতে না পেরে সেজানের পা আঁকড়ে ধরে। প্লিজ সেজান ভাইয়া, আমি তোমার পায়ে পড়ছি, ওকে ছেড়ে দিতে বলো। ওর খুব কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজজ। সেজান মেহেরের পাশ ঘেঁষে বসে তার গাল এক হাতের আঙুল দিয়ে চেপে ধরে বলে, খুব কষ্ট হচ্ছে না বরকে কষ্ট পেতে দেখে? মায়া যেন উপচে পড়ছে। তকে একবার মন ভরে আদর করতে দে, তাহলে ছেড়ে দিব। সাথে সাথে মেহেরের পুরো শরীর ঘিনঘিন করে ওঠে। সেই ঝাঁটা মেরে সেজানের হাত সরিয়ে দেয়।
রাত রক্ত চক্ষু নিয়ে সেজানের দিকে তাকায়, ভয়ঙ্করভাবে গালি দিয়ে বলে, শুয়ে রে বা আমাকে শুধু একবার ছাড়র, তোর অবস্থা এমন করব যে রাস্তার কুকুরও ভয় পাবে। সেজান হু হু করে হেসে ওঠে। ইমাদকে ছুতে যাবে তখনই মেহের উল্টো দিকে ঘুরে ছেলেকে বুকে চেপে নেয়। সেজানের যেন একটু মজাই লাগল ব্যাপারটা। সে মেহেরের কোল থেকে ইমাদকে জোর করে ছুটিয়ে রাদের দিকে ঠেলে দিয়ে বলে, বাপকা বেটা, যা তোর বাপের কাছে, শেষবারের মতন বাপের আদর খেয়ে আয়। মেহের ছুটে ছেলেকে ধরতে গেলে সেজান মেহেরের হাত ধরে আটকে দেয়। ইমাদ কাঁদতে কাঁদতে নিজের আদো আদো পানিয়ে হেঁটে তার পাপার কাছে চলে যায়। রাদের কাছে গিয়ে আলতো করে তার পাপার গলা জড়িয়ে ধরে। রাদের রক্ত ইমাদের গালে মুখেও লেপ্টে লাল হয়ে গেছে। ইমাদ অনবরত পাপা বলে ডেকে যাচ্ছে রাদের গলা জড়িয়ে। রাদের দুই হাত পেছনে থেকে শক্ত করে বেঁধে রাখার ফলে ইমাদকে জড়িয়ে ধরতে পারছে না, কিন্তু খুব ভালো করেই উপলব্ধি করতে পারছে ছেলে তার জ্বরে পুড়ে যাচ্ছে। ইমাদের কান্না রাদের বুকের ভিতরটা জ্বালিয়ে দিচ্ছে। রাদ নিজের গলাটা একটু নামিয়ে সেজানকে উদ্দেশ্য করে বলে, সেজান, আমার ছেলেটার জ্বর এসেছে, ওকে তো রেহাই দে। তুই কি চাইছিস বল? সেজান যেন এতক্ষণ ধরে রাদের এই কথাটা বলার অপেক্ষাই ছিল। সে শয়তানি হাসি দিয়ে বলে, বেশি কিছু না। রাদ শাহামাতের নিষ্পত্তি, তো মেরে ফেল আমাকে। ওদের ছেড়ে দে, এমনিতেও আমি বাঁচলে তোর মৃত্যু নিশ্চিত। বাহহ, বুকের পাটা আছে বলতে হবে। এই পরিস্থিতিতে এসেও এভাবে কথা বলছিস, নট ব্যাড। কিন্তু একটা কথা কি বলতো, তোকে এত সহজে মেরে ফেললে আমার তৃপ্তি মিটবে না। আমি তো তোকে ধীরে ধীরে নিঃস্ব হতে দেখতে চাই, যেমনটা তোর পুতুল না থাকলে হবি। এই বলে সেজান মেহেরের মাথায় বন্দুক তাক করে। সাথে সাথে রাদের কলিজা কেঁপে উঠে, গর্জে ওঠে বলে, আমার পুতুলের কিছু হলে তোকে আমি জন্তু পুঁতে ফেলব। কু বা সাহস থাকে তো শুধু একবার আমার হাতের বাঁধনটা খুলে দে। সেজান শরীর কাঁপিয়ে হেসে দেয়, এই ভয়টা, ঠিক এই ভয়টাই দেখতে চাইছিলাম তোর চোখে। এন্ড আই এম সাকসেস। রাদ শুধু ছটফট করছে নিজের হাতের বাঁধন খোলার জন্য। তার চোখে মুখে ভয় ফুটে উঠছে মেহেরকে হারানোর। খুলতে না পেরে রাদ সেজানের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, তোর মতো ভীতু বেড়াল আমি কখনো দেখিনি সেজান। মাঠে নেমেছিস তো নেমেছিস সাথে দলবল নিয়ে। আসল কথা হচ্ছে তুই একা কখনো আমার সাথে পেরে উঠবি না, তাই সাথে করে চামচা নিয়ে এসেছিস। আমাকে এতটাই ভয় পাস যে এতগুলা সাঙ্গপাঙ্গ থাকা সত্ত্বেও আমার হাত বেঁধে রেখেছিস। এমন টিকটিকি রাত না নিয়ে রাদ শাহামাতের সাথে লাগতে এসেছিস? হা। রাদের কথা শুনে সেজান ক্ষেপে গিয়ে বলে, এই কেউ ওর হাতের বাঁধনটা খুলে দে। আমিও দেখতে চাই ওর গায়ে কত জোর। সাথে সাথে একজন লোক এসে রাদের হাতের বাঁধন খুলে দেয়। ছাড়া পেয়ে রাদ আগে ইমাদকে জড়িয়ে ধরে। অনবরত চুমু খাচ্ছে ছেলের কপালে, গালে, পুরো মুখে। এর মাঝেই সেজানের কথায় একজন লোক রাদকে আঘাত করতে গেলে রাদ সেই লোকের স্টিক ধরে ফেলে। ইমাদকে এক হাতে জড়িয়ে রেখেই সে স্টিকটা এত জোরে টান দেয় যে লোকটি সাথে সাথে স্টিক ছেড়ে উপর হয়ে পড়ে যায়। রাদ এবার এলোপাতাড়ি পেটাতে শুরু করে। সামনে যে আসছে তাকেই পেটাচ্ছে।
এমনভাবে আঘাত করছে সবাইকে যে কেউ তার সামনে এসে তাকে মারবে সেই সুযোগটা পাচ্ছে না। হিংস্র হয়ে উঠেছে তার চোখ। নিমিষেই যেন শরীরে অসম্ভব শক্তি এসে ভর করেছে। রাত শুধু লোকগুলোর মাথায় আর মেন পয়েন্টে আঘাত করছে, যার ফলে প্রত্যেকটা লোকই কুপোকাত। সেজান বারবার চিৎকার করে বলছে রাতকে থামার জন্য, কিন্তু রাত থামছে না। রেগে সেজান রাতকে বলে, তুই যদি না থামিস তাহলে আমি এখনই মেহেরের মাথায় গুলি করে দিব। সেজান কি বলছে রাদের যেন কানেই ঢুকছে না। সে তার মতো পিটিয়ে যাচ্ছে। হঠাৎ গুলির শব্দে রাত থেমে যায়। মেহেরের দিকে তাকিয়ে তার হাত থেকে স্টিক পড়ে যায়। মস্তিষ্ক, শরীর সবকিছুই চলা বন্ধ হয়ে গেছে। থেমে গেছে প্রকৃতি, থেমে গেছে সব। রাদের চোখের শুধু একটাই দৃশ্য ভাসছে, আর সেটি হল মেহেরকে নিচে লুটিয়ে পড়ে থাকতে দেখা। মেহের অপলক দৃষ্টিতে রাদের দিকে তাকিয়ে। তার মাথার নিচ দিয়ে গড়িয়ে যাচ্ছে প্রবল রক্তের স্রোত। সেজান যে হট করে গুলি করে দেবে এটা রাদের কল্পনারও বাহিরে ছিল। রাদ নিজের পায়ে সেই শক্তি পাচ্ছে না যে ছুটে গিয়ে তার পুতুলকে ধরবে। রাদের চোখের সামনেই সেজান মেহেরকে ব্রিজ থেকে ফেলে দেয়, আর সেই দৃশ্য সচোখে দেখে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে রাদ। সেজান সবাইকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। পুরো ব্রিজ জুড়ে থমথমে অবস্থা, শুধু বৃষ্টির ঝিমঝিম শব্দ। রাত জ্ঞান হারিয়ে ব্রিজের একপাশে পড়ে আছে, পাশেই ইমাদ চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে একসময় ইমাদও তার পাপার পাশে লুটিয়ে পড়ে। প্রায় 3 দিন পর জ্ঞান ফেরে রাদের। জ্ঞান ফেরার সাথে সাথে পাগলামি শুরু করেছে সে। জয়া বেগম, আনোয়ার সাহেব, মনোয়ারা, দেলোয়ার সাহেব কেউ রাতকে থামাতে পারছে না। হাতের স্যালাইনের নল একটানে ছিঁড়ে ফেলেছে। কেবিনের জিনিসপত্র সব ভেঙেচুরে গুড়িয়ে ফেলছে। রুমের কিছুই ঠিক নেই। রাত নিজের মাথার চুলগুলো নিজের দুহাতে টানছে আর চেঁচিয়ে বলছে, আমার পুতুল কোথায়? কোথায় আমার পুতুলল্ল? যে করেই হোক আমার পুতুলকে আমার সামনে নিয়ে আসো। মরে যাব আমি, বাঁচব না ওকে ছাড়া। যে কোনো মূল্যে আমার ওকে চাই। বলেই কেবিনের কাচের টেবিলটা উপরে তুলে নিচের দিকে ছুঁড়ে মারে। তার চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে, হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রাদের চিৎকারে সম্পূর্ণ হসপিটাল কেঁপে উঠেছে। ডক্টর, নার্স সবাই ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কেউ তাকে আটকানোর সাহস পাচ্ছে না। ভয়েই কেউ কথা বলছে না। রাতকে থামাতে না পেরে শেষমেশ ডক্টর তাকে ঘুমের ইনজেকশন পুশ করে। জয়া বেগম ছেলের অবস্থা দেখে মুখে আঁচল চেপে ঢুকরে কেঁদে উঠেন। উনি আর নিজের চোখে ছেলেকে এইভাবে শেষ হয়ে যেতে দেখতে পারছেন না। আনোয়ার সাহেব নিজের স্ত্রীর পাশে এসে কাঁধে হাত রাখেন। স্বামীকে পাশে পেয়ে জয়া বেগম আরও বেশি করে কাঁদছেন আর বিলাপ করছেন। এ কি হয়ে গেল রাদের বাবা? আমার ছেলেটা যে পাগল হয়ে যাবে মেহেরকে ছাড়া। আপনি একটু ভালো করে খোঁজ করুন মেহেরের। আমি যে আমার সুস্থ সবল ছেলেটাকে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখতে পারছি না। তুমি কান্না থামাও জয়া। তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে? রাতকে সামলাতে হবে তো। আর আমাদের দাদু ভাই, ওর অবস্থাও যে তেমন ভালো না। এত ধাক্কা আমাদের ছেলেটা কিভাবে নিবে? তুমি তো মা, তোমার উচিত ছেলের পাশে থেকে তাকে ভরসা দেওয়া। সেই জায়গায় তুমি যদি এভাবে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ো তাহলে কি করে হবে?
ওইদিকে ঈশিতাও নাকি আবার জ্ঞান হারিয়েছে। দেলোয়ার অসুস্থ হয়ে পড়েছে মেয়ের শোকে। সবাই যদি এভাবে নাওয়া খাওয়া বাদ দিয়ে নিজেদের এই অবস্থা করে রাখো তাহলে তো রাতকে সামলানো যাবে না। আল্লাহ আছেন, উনিই সব ঠিক করে দিবেন। পুলিশ তো চেষ্টা করে যাচ্ছে মেহের মামুনিকে খোঁজার। আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই, একটু বুঝো তুমি। এবার মনোয়ারা এগিয়ে এসে জয়া বেগমকে বলে, হ্যাঁ বড়ভাবি, একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ আছেন, না হলে একবার ভেবে দেখেছেন রাদের মেসেজ পেয়ে যদি বড় ভাইয়া সময় মতন ওখানে না পৌঁছাতো তাহলে কি হতো? আমরা আমাদের রাদকে আর ইমাদকেও চিরতরে হারিয়ে ফেলতাম। সারা রাত রাদের শরীর থেকে ওইভাবেই রক্ত ঝরতে থাকত। আর ইমাদ ওই টুকু বাচ্চাটা বৃষ্টিতে ভিজে ঠান্ডায় তারপাতে শেষ হতো ভাবলেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে। কি ভয়ানক দৃশ্যই না বড় ভাইয়া আর ছোট ভাইয়া নিজেদের চোখে দেখেছে। ফ্ল্যাশব্যাক। রাত 2টোর দিকে আনোয়ার সাহেবের ফোনে মেহেরের মোবাইল থেকে মেসেজ আসে। মেসেজটা ছিল এমন, বাবা আমি রাদ, তুমি যত জলদি পারো একটা গাড়ি নিয়ে ব্রিজের কাছে চলে আসো। আনোয়ার সাহেব মেসেজটা পাওয়ার সাথে সাথে সখানেকর মতো মেহের আর রাদের মোবাইলে কল করে, কিন্তু তাদের ফোনে কল ঢুকে না। উনি বাড়িতে আর 1 মিনিটও বসে না থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। দেলোয়ার সাহেবও তখন তাদের চিন্তায় ড্রয়িং রুমে বসেছিল। বড় ভাইকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে উনিও সাথে যান। ব্রিজে পৌঁছে রাদ আর ইমাদকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে তাদের 2 ভাইয়ের পিলে চমকে যায়। দ্রুত গিয়ে তাদের ধরে গাড়িতে ওঠায়। রাদের আঘাত থেকে তখনও অঝরে রক্ত ঝরছে, আর ইমাদের পুরো শরীর যেন বরফের থেকেও বেশি ঠান্ডা। দীর্ঘক্ষণ বৃষ্টিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকার কারণে দুজনের গায়ের রঙই ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। মুখ সাদা হয়ে আছে। দেলোয়ার সাহেব হন্যে হয়ে চারদিকে নিজের মেয়েকে খুঁজেছে কিন্তু পায়নি। পেয়েছে শুধু মেয়ের হাতের হলুদ রঙা কয়েকটা ভাঙা কাচের চুড়ি আর ফুলের কিছু অংশ। ইমাদের অবস্থা গুরুতর দেখে দেলোয়ার সাহেব মেয়েকে না নিয়েই ফিরে গেলেন হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে যাওয়ার সাথে সাথে ডক্টর ইমাদকে আইসিইউতে ঢুকাতে বলেন, আর ততক্ষণাৎ রাদের চিকিৎসা শুরু করেন। আস্তে আস্তে রাদের চিকিৎসার উন্নতি হলেও ইমাদের অবস্থা ছিল খুবই ক্রিটিক্যাল। নদীতে ডুবুরি নামানো হয়েছে। ব্রিজের নিচে পলির উপর দাঁড়িয়ে আছে নাজিয়া, দিবস, রুহি, আকাশ, দেলোয়ার সাহেব আর মেরাজ। রুহি আর নাজিয়া কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছে। তারা সকলেই অপেক্ষা করছে মেহেরকে খুঁজে পাওয়ার। মেহের আর নেই এটা ভাবলেই তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মেহের জীবিত না থাকলেও তার লাশটা যেন পায়, সেই জন্য আজ কয়েকটি দিন ধরে তারা এখানে দাঁড়িয়ে। মেরাজকে তো এক চুলও সরানো যায়নি ব্রিজের নিচ থেকে। প্রথম 2 দিন শুধু চিৎকার করে কেঁদে তার আপুকে ডেকেছে। বারবার নদীর মাঝখানে চলে যেতে চেয়েছে, কিন্তু এখন আর তার কান্নার কোনো শব্দ নেই। নীরবে দাঁড়িয়ে দূরের ওই নদীর মাঝখানটায় পলকহীনভাবে চেয়ে আছে। বাচ্চা চোখগুলো ফুলে ঢোল হয়ে আছে। আজ সকলেই মেরাজকে অবাক হয়ে দেখছে। মেরাজ যে তার আপুকে ঠিক কতটা ভালোবাসে এটা মেহেরের শূন্যতায় সকলেই এখন উপলব্ধি করতে পারছে। কয়েকদিন দিন ধরে নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে রাত দিন এক করে মেহেরের তালাশ চালিয়ে যাচ্ছে পুলিশ। ব্রিজের আশেপাশের এলাকা, বাড়িঘর, বস্তি, এমনকি নদীর ভিতরে পর্যন্ত খোঁজা হয়েছে মেহেরকে।
কিন্তু ফলাফল শূন্য। কোথাও মেহেরের কোনো হদিস পাচ্ছে না কেউ। পুলিশের ধারণা মতে সেদিন রাতে ঝড় বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে মেহেরের লাশ দূরে কোথাও ভেসে গেছে বা তলিয়ে গেছে। 3 দিন ধরে পানির ভিতর ডুবে থাকলে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। সময়ের প্রবাহমান। সময় যেমন নিজ গতিতে চলে, মানুষও তা মেনে চলে। আজ 2.5 মাস হতে চলল মেহের নিখোঁজ। 1 মাস শুধু ডক্টর রাদকে ঘুমের ইঞ্জেকশন আর স্যালাইন দিয়ে রেখেছিল। রাদের জ্ঞান যতবারই ফিরত সে শুধু মহেরের জন্য পাগলামো করত, আর ওঠেই সব ভাঙচুর করত। ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলতো, আমি বাঁচাতে পারিনি, আমি আমার পুতুলকে বাঁচাতে পারিনি। কিন্তু এখন আর তেমনটা করে না। আগের থেকে আরো বেশি গম্ভীর হয়ে গেছে। এখন রাত পুরোই নীরব, নির্বাক, নির্জীব, নীরস। এতটা শান্ত বোধ হয় সে কখনো হতো না যদি না ইমাদ তার কোলে এসে পাপা ডেকে জড়িয়ে ধরত। বাড়িতে যাওয়ার পর যখন রাত আবার ভাঙচুর শুরু করে তখন ইমাদ নিজের ছোট্ট ছোট্ট পা জোড়া নিয়ে তার পাপার দিকে এগিয়ে যায়। নিজের আদো আদো বলিতে রাতকে পাপা ডাকার সাথে সাথে রাত শান্ত হয়ে যায়। হাঁটু ভাঁজ করে ছেলের সামনে বসে ইমাদকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কথায় আছে, ছেলে মানুষ কাঁদে না, ছেলেরা নিজের কান্না লোকাতে জানে। কিন্তু কই, রাত তো পারল না। সে ঠিকই কাঁদছে। সে তার পুতুলকে হারানোর কষ্ট লোকাতে পারেনি। যতবার ইমাদের মুখটা দেখে ততবার তার মেহেরের কথা মনে পড়ে যায়। কেমন যন্ত্রণায় পড়ছে সে। ইমাদ তার পাপার কান্না দেখে ঠোঁট ভেঙে কাঁদতে শুরু করলে রাত নিজের কান্না থামিয়ে দেয়। ঠোঁট চেপে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে। বাড়ির সকলেই দরজার বাইরে দাঁড়িয়েছিল। রাদের রাগ দেখে কেউ ভিতরে যেতে সাহস পায়নি। কিন্তু রাতকে থামানোটাও তখন অতি জরুরি ছিল, যার জন্য জয়া বেগম কোনো উপায় না পেয়ে ইমাদকে রাদের ঘরের দরজার সামনে নামিয়ে দেয়। ইমাদকে হসপিটালে ভর্তির 1 সপ্তাহ পরেই রিলিজ করে দেওয়া হয়। আল্লাহর অশেষ রহমতে সে বেঁচে যায়। এই 1 মাসে এমন একটা দিন নেই যে ইমাদ তার মাম্মাকে খুঁজেনি। সারাক্ষণ শুধু মাম্মা মাম্মা বলে কেঁদেছে। আর একবার কাঁদা শুরু করলে কেউ সহজে তার কান্না থামাতে পারে না। দুধের শিশু মাকে ছাড়া কতক্ষণ থাকবে? রুহি, আকাশ, নাজিয়া, দিবস ওরা এসে মাঝে মধ্যে ইমাদকে ঘোরাতে তাদের বাড়িতে নিয়ে যায়। নাজিয়ার বিয়েটা ওই দিনই হয়ে যায়। নাজিয়া আর দিবস কাউকেই আনোয়ার সাহেব বা জয়া বেগম মেহের আর রাদের অবস্থার কথা জানায়নি। জানালে হয়তো তারা ওই দিন বিয়েটা না করেই হসপিটালে ছুটে আসত। বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক। এই পবিত্র সম্পর্কে বাধা পড়া মোটেই ঠিক না। যার জন্য জয়া বেগম রাদের মামা মামিকে ওই খবর জানায়নি। যা জানিয়েছে মনোয়ারা, দিবস ও নাজিয়ার বিয়ের পর মুহূর্তেই জানিয়েছে। খবর শোনা মাত্র তারা বিয়ের পোশাক পরেই হসপিটালে উপস্থিত হয়। বাড়িতে যেন শোকের পাহাড় তৈরি হয়েছে। সকলেরই দিন পার হচ্ছে বিষণ্ণতায়। বাড়ির প্রতিটি কোণায় যেন মেহেরের স্মৃতি আটকে। মেরাজও কেমন আগের থেকে চুপচাপ হয়ে গেছে। হাসে না, দুষ্টমি করে না, 2-1টির বেশি কথা বলে না। ইসিতা বেগমও আগের থেকে কেমন নিস্তেজ হয়ে গেছে। সবসময় অন্যমনস্ক হয়ে থাকে। সারাক্ষণ মেয়ের স্মৃতিচারণ করতে থাকে।
এই তো কিছুক্ষণ আগে মেহেরের পছন্দের বিরিয়ানি রান্না করে ভুলে মেহেরকে ডাক দিয়ে ফেলেছে বিরিয়ানি খাওয়ার জন্য। অথচ তার মেয়ে আজ 2.5 মাস হতে চলল তাদের কাছে নেই। মেয়েকে বকা দেওয়া, শাসানো, খাইয়ে দেওয়া, মজা করা, তাকে রাগিয়ে দেওয়া সবকিছু কল্পনা করে ইসিতা বেগম ঝরঝরিয়ে কেঁদে দেন। জয়া বেগম ইসিতা বেগমের কাঁধে হাত রেখে কাঁদতে বারণ করলে ইসিতা বেগম জয়া বেগমকে জড়িয়ে ধরেই কান্না জোরে দেন। এদিকে পুরো শহর কাঁপিয়ে তুলেছে রাত। শহরের চারপাশে লোক লাগিয়ে রেখেছে মেহেরকে খোঁজার জন্য। প্রতিটি হসপিটাল, নদীর আশেপাশের এলাকাগুলোতে রাত নিজে গেছে পুলিশের সাথে মেহেরকে খুঁজতে। রাতদিন এক করে পাগলের মতো খুঁজে চলছে সে। অফিস, খাওয়া, ঘুম সব বাদ দিয়ে ওই ব্রিজের ওপর বসে থাকে দিনের পর দিন। ঠিক যেখান থেকে সেজান মেহেরকে ফেলে দিয়েছিল সেই জায়গাটায় বসে নদীর দিকে চেয়ে থাকে। বাড়িতে থাকলে রুমের দরজা বন্ধ করে মেহেরের ছবি নিয়ে পড়ে থাকে। রাতকে দেখে এখন আর চেনার উপায় নেই। রাদের মুখ ভর্তি ঘন কালো গোফদারি। দীর্ঘদিন সেভ না করলে যেমন হয়ে থাকে, সব সময় জেল দিয়ে রাখা পরিপাটি চুলগুলো আজ অগোছালো, পরনের টি-শার্ট কুচকানো। সুন্দর ঠোঁট জোড়া সিগারেটের ধোঁয়ায় কালচে বর্ণ ধারণ করেছে। আগের রাত আর এখনের রাদের মধ্যে তৈরি হয়েছে বিশাল তফাতে। বাবার ফোন পেয়ে বাড়ির দিকে ছুটে যায় রাত। প্রতিদিন মাঝরাতে ইমাদ তার মাম্মাকে খোঁজে কেঁদে ওঠে। রাত ছাড়া কেউই সামলাতে পারে না তখন ইমাদকে। রাত বাড়িতে গিয়ে দেখে জয়া বেগম তাদের ঘরে ইমাদকে কোলে নিয়ে কান্না থামাতে হিমশিম খাচ্ছে। রাত গিয়ে ছেলেকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে। রাদের কোলে গিয়ে ইমাদ আর কিছুক্ষণ কান্না করে ঘুমিয়ে পড়ে। রাত জয়া বেগমের উদ্দেশ্যে বলে, ওকে খাইয়েছ মা? জয়া বেগম রাদের মুখ থেকে মা ডাক শুনে ঢুকরে কেঁদে দেন। আজ কতদিন পর তিনি ছেলের মুখে মা ডাক শুনেছেন। জয়া বেগম আঁচল দিয়ে নিজের চোখের পানি মুছে জবাব দেন, ইসিতা জোর করে একটু খাইয়েছিল। মেহের ছাড়া তো আমাদের সকলের দম বন্ধ হয়ে যাচ্ছে ইমাদকে সামলাতে। রাত ইমাদকে বিছানায় আলগোছে শুইয়ে দিয়ে বাইরের দিকে যেতে নিলে জয়া বেগম ছেলের হাত ধরে আটকিয়ে দেন। আবার কোথায় যাচ্ছিস? কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস? মেহের নেই এটা তোকে মানতে হবে। সাথে সাথে রাত গর্জন করে ওঠে, আমি মানি না। আমার পুতুল নেই এটা আমি মানি না। আমকে রেখে ও কোথাও যেতে পারে না। পাতাল থেকে হলেও ওকে খুঁজে বের করব আমি। জয়া বেগম ছেলের পিঠে হাত বুলিয়ে বলেন, একটু বুঝার চেষ্টা কর বাবা। মেহের নেই। তোর চোখের সামনে মেহেরের মাথায় গুলি করা হয়েছে, ওকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ তাকে মৃত ঘোষণা করেছে, এরপরও তুই কেন মানতে চাইছিস না? কারণ আমি ওর বডি নিজের চোখে দেখিনি। পুলিশ কি করে একজনের বডি স্বচোখে না দেখে মৃত ঘোষণা করতে পারে মা? দুনিয়াতে আরও এমন অহরহ মানুষ আছে যাদের মৃত্যুর পর বডি খুঁজে পাওয়া যায় না। তাই বলে কি সবাই বেঁচে থাকে? আবার ফিরে আসে? সবারটা জানি না, কিন্তু আমার পুতুল ফিরে আসবে। যদি ওর বডি না পাওয়া যায় তাহলে ও আমার কাছে বেঁচে থাকবে। আমি যেভাবেই হোক খুঁজে বের করব আমার পুতুলকে। এই বলে রাত চলে যেতে নিলে জয়া বেগম আবার পেছনে থেকে বলে উঠে, এভাবে আর কতদিন চলবি? যতদিন পর্যন্ত আমি আমার পুতুলকে খুঁজে না পাচ্ছি। নিজের ছেলেটার কথাটা তো একবার ভাব।
ওর জন্যই তো বেঁচে আছি। আর আমার চোখের সামনে যে আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে সেটা। রাত তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, তোমার ছেলের ভালো থাকা অন্য কারো কাছে নিহিত মা। সে ফিরে আসলে তোমার ছেলেও ঠিক হয়ে যাবে। আমি যাচ্ছি, ইমাদের খেয়াল রেখ। এই বলে রাত আর এ মুহূর্ত না দাঁড়িয়ে ছোটে ঘর থেকে বেরিয়ে গেল। ব্রিজের ওপর এসে আনোয়ার সাহেব ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নেমে দূর থেকে দেখতে পারছেন তার ছেলে ব্রিজের রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে আছে। হাতের জ্বলন্ত সিগারেটটা বোধহয় মাত্রই জ্বালিয়েছে। পায়ের নিচে আরও অসংখ্য সিগারেটের শেষ অংশ পড়ে আছে। আজ আনোয়ার সাহেব ছেলেকে কয়েকটা করা কথা শোনাবে বলে এসেছে, কিন্তু রাদের কাছে গিয়ে ছেলের যন্ত্রণা ভরা মুখশ্রী দেখে কিছু বলতে পারলেন না। নিঃশব্দে গিয়ে ছেলের পাশে দাঁড়ালেন। রাত হাতের সিগারেটটায় একটা টান দিয়ে বলে, তুমি এত রাতে এখানে? কিছু বলবে? আনোয়ার সাহেব একটু শুকনো কেশে বলেন, বাড়ি চলো। কেন? এবার আনোয়ার সাহেব রেগে গেলেন, কড়া গলায় ছেলেকে বলেই ফেললেন, কেন মানে? তুমি বুঝতে পারছো না কেন? এভাবে রাত দিন এক করে এখানে পড়ে থাকলেই কি তোমার পুতুল ফিরে আসবে? কি শুরু করেছ তুমি? আমাদের কথা কি একবারও ভাববে না? তোমার স্ত্রী ছাড়াও তোমার জীবনে তোমার মা, বাবা আছে, তোমার সন্তান আছে। তাদের কথা কি তুমি ভাববে না? নাকি তাদের তুমি কোনোদিনও ভালোই বাসনি? যতটুকু ভালোবেসেছ শুধু নিজের স্ত্রীকে। তুমি যেভাবে দিন পার করছো এটাকে চলা বলে না। অফিস যাচ্ছ না, বাড়িতে থাকছ না, খাচ্ছ না, ঘুমাচ্ছ না, এসব কি রাত? অফিসের অবস্থা যে কতটা ডেম হয়ে গেছে তোমাকে ছাড়া তুমি জানো? অবশ্য জানবে কি করে, তুমি তো তোমার স্ত্রীর শোকে কাতর। আমরা, অফিস, বাড়ি, বাড়ির মানুষ, ইমাদ কেউ তোমার আপন নই। মেহেরের মতো আমরাও শেষ হয়ে গেলে শান্তি পাবে তুমি। রাত চোখ ছলছল করে তাকায় তার বাবার দিকে। তুমি কি বলছো বাবা, আমি তোমাদের ভালোবাসি না? আনোয়ার সাহেবের তিক্ত জবাব, না। যদি সত্যি আমাদের কথা তুমি ভাবতে তাহলে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে না। তুমি তোমার পুতুলকে ছাড়া নিঃস্ব, আর আমরা তোমাকে ছাড়া। আনোয়ার সাহেবের কথা শুনে হাত থেকে সিগারেটটা আছাড় মেরে ফেলে রাত। গলার স্বরটা শক্ত করে বলে, কি চাইছো তোমরা? আনোয়ার সাহেব এবার একটু নরম হয়ে ছেলের বাহুতে হাত রেখে বলেন, নিজেকে ঠিক করো। আল্লাহ যদি আমাদের জীবন থেকে কাউকে নিয়ে যায় তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যে চলে যাওয়ার তাকে তুমি বেঁধে রাখলেও সে চলে যাবে, আর যার থাকার তাকে হাজারবার সরিয়ে দিলেও সে তোমার জীবনে ফিরে আসবে। মেহের মামুনি যদি বেঁচে থাকে আর তার ভগে যদি তুমি থাকো তাহলে যত যাই হোক না কেন আল্লাহ তাকে তোমার জীবনে ফিরিয়ে দিবেন। আর যদি আল্লাহ কখনো মেহেরকে না ফেরায় তাহলে মনে করবে সে কখনো তোমার ভগেই ছিল না। রাত তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। চোখ থেকে এক ফোঁটা পানি চিবুক বেয়ে আনোয়ার সাহেবের পিঠে পড়তে না পড়তেই সে আবার উঠে যায়। সেকেন্ড ব্যয় চোখের পানি মুছে উল্টো দিকে ঘুরে যায়। দুই হাতে রেলিং মুঠিতে ধরে চোখ বন্ধ করে। ভাঙা গলায় বলে, তাকে এত ভালোবাসার পরও সে কেন হারিয়ে গেল বাবা? আমি কি তাকে ঠিকভাবে ভালোবাসতে পারিনি? চলবে।